স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আজকে উপস্থিতি অনেক কম মনে হচ্ছে। জি স্যার, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ক্লাস করতে ইচ্ছুক না মনে হয় অনেকেই? তবে একটু পরে সবাই জয়েন হচ্ছে। কিন্তু প্রাইজনের ওই যে নেট প্রবলেম আর 7:20 থেকে আচ্ছা, আর একটু ওয়েট করে দেন। এই আমরা গত ক্লাসে প্রেসিডেন্ট হেড অফ দা স্টেট এই ওনার সম্পর্কে আমরা জেনেছি, কিভাবে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এবং হচ্ছে এই আছে একটা ফোন ধরতে হচ্ছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনারা আছেন? জি স্যার। আচ্ছা, ওই তাহলে গত ক্লাসে আমরা মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী অপসারণ, এই তারপরে এই শারীরিক অসামর্থ্যতার জন্য অভিশংসন অপসারণ, এগুলি সম্পর্কে আমরা আলোচনা করেছি। এরপরে এই ক্ষমতার পাদটিকায় কেন্দ্রবিন্দুতে মানে সবচেয়ে বেশি ক্ষমতা এক্সারসাইজ করেন কে সরকার ব্যবস্থায়? বলেন। হ্যালো, সংসদীয় গণতন্ত্রে কে সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করেন, এক্সারসাইজ করেন? প্রধানমন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, প্রধানমন্ত্রী। আমরা আজকে ক্যাবিনেট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, তারপরে প্রাইম মিনিস্টার, হ্যাঁ প্রাইম মিনিস্টার, মন্ত্রী, পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপরে উপমন্ত্রী। হ্যাঁ, 4 প্রকার মন্ত্রী আছে। পূর্ণমন্ত্রীদের একজন হলেন প্রধানমন্ত্রী। আমরা এই প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা সম্পর্কে আমরা আজকে পড়ব। এটা মন্ত্রিসভাকে ইংরেজিতে বলে কি? ক্যাবিনেট। ঠিক আছে? আমাদের সংবিধানের এই আপনার পার্ট 4 এর দ্বিতীয় পরিচ্ছেদ চ্যাপ্টার 1 এ প্রেসিডেন্ট সম্পর্কে আমরা পড়েছি। তারপরে চ্যাপ্টার 2 তে হচ্ছে আপনার চ্যাপ্টার 2 দ্য প্রাইম মিনিস্টার এন্ড দ্য ক্যাবিনেট। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। মন্ত্রিসভা সম্পর্কে পড়বো। মন্ত্রিসভা এই কাকে নিয়ে গঠিত হয়? কোন দল মন্ত্রিসভা গঠন করে? স্যার এটা কত স্যার? আর্টিকেল কত স্যার এটা? আর্টিকেল 55 থেকে শুরু। 55 থেকে। এখানে প্রশ্নটা হতে পারে মন্ত্রিসভা, আমাদের সংবিধানের আলোকে মন্ত্রিসভা কিভাবে গঠিত হয়, তারপরে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কি, তারপরে প্রধানমন্ত্রী কিভাবে অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করেন, তারপরে অন্যান্য মন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেন, তারপরে প্রধানমন্ত্রী পদের মেয়াদ, ক্ষমতা কার্যাবলী, এগুলি আলোচনা করো। হ্যাঁ, অথবা মন্ত্রিসভার ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। এই ধরনের প্রশ্ন হতে পারে। তো আমাদের সংবিধানের আলোকে ক্যাবিনেটের হেড হলেন যে, হ্যাঁ, ক্যাবিনেটের হেড হলেন কে? প্রধানমন্ত্রী। হ্যাঁ, এবং তিনি সংবিধান অনুসারে তার ক্ষমতা প্রয়োগ করেন। আমাদের সংবিধানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ,
এই যে এক্সিকিউটিভ পাওয়ার রাষ্ট্রের এক্সিকিউটিভ পাওয়ার সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর কর্তৃত্বে আপনার এই অনুশীলন করা হবে, এটা হচ্ছে বা প্রযুক্ত হবে। তারপরে হচ্ছে এই পুরা ক্যাবিনেট আপনার সামষ্টিকভাবে পার্লামেন্টের নিকট কি দায়বদ্ধ থাকবে, রেসপন্সিবল, কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ ক্ষমতা, সুপ্রিমেসি অফ দ্য পাওয়ার, এখানে সব দিক বিবেচনায় সংসদের ক্ষমতা সার্বভৌম, সংসদের ক্ষমতার উপর কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। ইভেন মন্ত্রিসভাকে পর্যন্ত সংসদে কি সংসদের নিকট জবাবদিহিতা করতে হবে। তো আমাদের এই আর্টিকেল 55 এর শুরুতে বলতেছে দেয়ার শ্যাল বি এ ক্যাবিনেট ফর বাংলাদেশ হ্যাভিং দ্য প্রাইম মিনিস্টার অ্যাট ইটস হেড। বাংলাদেশে একটা মন্ত্রিসভা থাকবে, প্রধানমন্ত্রী হবেন এটার প্রধান, হ্যাঁ, এবং তিনি এই মন্ত্রিসভায় আরো অন্যান্য মন্ত্রী সহ নিয়ে, হ্যাঁ, তার ইচ্ছা মতো প্রধানমন্ত্রী যেভাবে স্থির করবেন সেই সংখ্যক মন্ত্রী নিয়ে তিনি মন্ত্রিসভা গঠন করবেন। তাহলে মন্ত্রিসভায় কে থাকবে না থাকবে এগুলি পুরা কার সিদ্ধান্ত বা কর্তৃত্বের উপর নির্ভর করে? কার সিদ্ধান্ত? রাষ্ট্রপতির না তো, রাষ্ট্রপতি নিয়োগ করবেন যে, কিন্তু মন্ত্রিসভায় কারা থাকবেন না থাকবেন, কতজন নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে, এইগুলি হচ্ছে সম্পূর্ণরূপে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা। বলা হচ্ছে comprising also such other minister as the prime minister may from time to time designate, মানে প্রধানমন্ত্রী যেভাবে স্থির করবেন সময়ে সময়ে, তিনি যদি মনে করেন যে মন্ত্রিসভাকে আরেকটু বড় করা দরকার, আরো কয়েকজন মন্ত্রী দরকার, তিনি সেটা করতে পারেন। আবার প্রধানমন্ত্রী যদি মনে করেন যে মন্ত্রিসভা অনেক বড় হয়ে গেছে, কয়েকজন মন্ত্রী বাদ দেওয়া দরকার, অনেক সময় দপ্তরবিহীন মন্ত্রী করেছিল না, বড় মন্ত্রিসভা গঠন করে, হ্যাঁ, আপনারা মন্ত্রী যেহেতু করে ফেলছে কিন্তু কোনো দপ্তর দেয় নাই, মন্ত্রী হিসেবে থাকেন, দপ্তরগুলো দেখা যাচ্ছে একটু সীমিত করে একজনকে একাধিক দপ্তরের দায়িত্ব দিয়ে দিয়েছে। আসলে ইফেক্টিভ কাজের জন্য বেশি বড় মন্ত্রিসভা হলে যে কাজ ভালো হবে তা কিন্তু না। হ্যাঁ, মানে ইফেক্টিভ মানে কার্যকারিতার জন্য একটা রিজনেবল, এত ছোট না বড় না, এই মন্ত্রিসভা থাকা দরকার। আমাদের, আপনারা জানেন, আমাদের সংবিধানের আলোকে আমাদের সরকার ব্যবস্থা হচ্ছে মানে পার্লামেন্টারি, সংসদীয় সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন কি, সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন মানে সরকারের সর্বময় ক্ষমতার অধিকারী, সবচেয়ে বেশি ক্ষমতা এক্সারসাইজ করে থাকেন। তারপরে the executive power of the republic shall in accordance with this constitution be exercised by or on the authority of the prime minister. রাষ্ট্রের যত নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে be exercised by, প্রধানমন্ত্রী কর্তৃক এক্সারসাইজ হবে অথবা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে এক্সারসাইজ হবে। তারপরে এই ক্লজ 3 তে বলছে মন্ত্রিসভা the cabinet shall be collectively responsible to parliament, মন্ত্রিসভা সামষ্টিকভাবে পার্লামেন্টের নিকট রেসপন্সিবল থাকবে, তাদের অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা পার্লামেন্টের নিকট থাকবে। তারপরে ক্লজ 4 এ বলছে all executive actions of the government shall be expressed to be taken in the name of the president, প্রধানমন্ত্রীর কর্তৃত্বে ক্ষমতা প্রযুক্ত হলেও ক্ষমতাগুলো মানে প্রকাশ হবে কার নামে? all executive actions of the government shall be expressed, এগুলো এমন ভাবে গৃহীত হবে, এক্সপ্রেস টু বি টেকেন ইন দি নেম, এগুলি রাষ্ট্রপতির নামে। আপনারা দেখবেন যে সরকারি যে কোনো আদেশের নিচে রাষ্ট্রপতির আদেশ ক্রমে এই ধরনের একটা কথা লেখা থাকে, রাষ্ট্রপতির আদেশ ক্রমে। তাহলে প্রধানমন্ত্রী ক্ষমতা প্রয়োগ করবেন কিন্তু ক্ষমতাগুলো আপনার গৃহীত হবে রাষ্ট্রপতির নামে।
তারপরে ক্লজ 5 এ বলতেছে প্রেসিডেন্টের অফিস থেকে এই shall by rules specify the manner in which order and other instruments made in his name, মানে রাষ্ট্রপতির আদেশটা কিভাবে অ্যাটেস্টেড বা অথেন্টিকেটেড করা হবে সেই বিষয়ে রাষ্ট্রপতির অফিস বাই রুলস এর দ্বারা এটা স্পেসিফাই করে দিবেন, নির্ধারণ করে দিবেন। যে কোনো ক্ষমতা যেহেতু রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রযুক্ত হবে, তাহলে রাষ্ট্রপতি আদৌ এই আদেশটাতে সম্মতি দিয়েছেন কিনা বা তিনি সেটা কিভাবে অ্যাটেস্টেড করবেন বা অথেন্টিকেট করবেন এবং এটার ভ্যালিডিটি আসলে আছে কিনা, এই বিষয়গুলো রাষ্ট্রপতি রুলস দ্বারা নির্ধারণ করে নেবেন। এটা বলা হয়েছে ক্লজ 5 এ। ক্লজ 6 এ বলতেছে দ্য প্রেসিডেন্ট শ্যাল মেক রুলস ফর দ্য অ্যালোকেশন এন্ড ট্রানজাকশন অফ দ্য বিজনেস অফ দ্য গভর্নমেন্ট, সরকারের বিভিন্ন কার্যাবলী এগুলি বন্টন এবং পরিচালনার জন্য বিধিসমূহ কে করবেন, এগুলো রাষ্ট্রপতি করবেন। তাহলে সরকার হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের সমন্বয়ে গঠিত হবে। আমরা রাষ্ট্রপতির ক্ষমতায় দেখেছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবকিছুর সাথে যে কোনো কাজ করার আগে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন। এটা আপনাদের মনে আছে? দুইটি জিনিস ছাড়া মনে আছে স্যার। একটা হচ্ছে তিনি কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ করবেন সেটা, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ করবেন। এই দুইটা বিষয় ছাড়া রাষ্ট্রপতিকে বলা হয়েছে সব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করতে, এবং রাষ্ট্রের যাবতীয় এক্সিকিউটিভ পাওয়ার প্রধানমন্ত্রীর কর্তৃত্বে আপনার কি হবে, এক্সারসাইজ করা হবে। তাহলে এখানে ক্ষমতার এক্সারসাইজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কার এই অধিকার, কার কর্তৃত্বটা বড়? প্রধানমন্ত্রীর। হ্যাঁ, কিন্তু অনারের দিকে রাষ্ট্রপতিকে বলছে হি উইল টেক দ্য প্রেসিডেন্স, হ্যাঁ, মানে ওভার দ্য অল এক্সিকিউটিভস অফ দ্য স্টেট। তিনি রাষ্ট্রপতির সম্মানের দিক দিয়ে অনেক বড় থাকবেন, কিন্তু ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে, ক্ষমতা এক্সারসাইজের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কর্তৃত্বটাকে সংবিধানের আলোকে বড় করে দেখানো হয়েছে। এরপরে দেখেন আর্টিকেল 56 এ যাচ্ছি আমরা, মিনিস্টার্স। আমরা এতক্ষণ প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা করলাম, এরপর মিনিস্টার্স। তাহলে মিনিস্টার্স কারা হবে? 56(1) এ বলছে দেয়ার শ্যাল বি এ প্রাইম মিনিস্টার এন্ড সাচ আদার মিনিস্টার্স and other state and deputy ministers as may be determined by the prime minister. তাহলে as may be determined by the prime minister, prime minister যেভাবে নির্ধারণ করবেন সেরকম অন্যান্য মন্ত্রী থাকবে, তারপরে স্টেট মিনিস্টার বা প্রতিমন্ত্রী থাকবে, ডেপুটি মিনিস্টার বা উপমন্ত্রী থাকবে। হ্যাঁ, তাহলে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবাইকে কে মানে কারা হবেন এগুলি কে নির্ধারণ করবেন? মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। তারপর দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ প্রাইম মিনিস্টার এন্ড আদার মিনিস্টার্স and of the ministers of state and deputy ministers shall be made by the president. এই যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ওনাদেরকে কে নিয়োগ দিবেন? কে নিয়োগ দিবেন? প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন যে কারা কারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী হবে। কিন্তু 56 ক্লজ 2 তে বলা হয়েছে সবাইকে নিয়োগ দিবেন হচ্ছে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি। মানে প্রধানমন্ত্রী যাকে নিয়োগ দিতে বলবেন রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিবেন, সিদ্ধান্তটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর, কিন্তু নিয়োগটা দিবেন, নিয়োগপত্রটা দিবেন রাষ্ট্রপতি। এবার প্রধানমন্ত্রীকেও নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। তারপরে ক্লজ 2 তে বলছে যে হ্যাঁ স্যার, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী প্রধানমন্ত্রী নির্ধারণ করার ক্ষেত্রে অপশনাল কাউকে রাখবেন, মানে যেখান থেকে রাষ্ট্রপতি নির্দিষ্ট একজনকে দেবেন, কয়েকজনকে নির্ধারণ করলো ওখান থেকে রাষ্ট্রপতি বেছে বেছে কয়েকজনকে দেবে, ওরকম থাকবে নাকি কয়েকজনকে নিয়োগ দেবে? যে কয়েকজনকে নির্ধারণ করবেন সবাইকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে বাধ্য। রাষ্ট্রপতির এখানে বাদ দেওয়ার বা অ্যাড করার কোনো সুযোগ নাই এখানে। তবে যেহেতু একই সরকারের রাজনীতিক, সরকারের সুনাম, সবকিছুর জন্য তারা পরামর্শ দিতে পারেন প্রধানমন্ত্রীকে,
মাননীয় প্রধানমন্ত্রী অমুককে মনে হয় এই মন্ত্রী করলে ভালো হবে না, অমুককে করেন। এগুলি যদিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, কিন্তু দলীয় যেই দল সরকার গঠন করে ওই দলের নীতি নির্ধারণী মানে সবাই তো বসে। তবে এখন সবকিছুতে যেটা পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে এই প্রধানমন্ত্রীর এই মানে একক সিদ্ধান্তের বাইরে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হবেন এই কারণে, অসন্তুষ্ট হতে পারেন কিনা এই কারণে কারো কোনো বুদ্ধি পরামর্শ থাকলেও কার্যত দেখা যাচ্ছে এটা কেউ মুখ খুলে না। হ্যাঁ, দেখা যায় যে না আমারটা আবার এই ধরনের কথা বলতে গিয়ে যদি আমার পদ চলে যায়, আমার মন্ত্রিত্ব চলে যায়। তো বেসিক্যালি এখন যেটা বাস্তবতা সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তই চূড়ান্ত। সবকিছুতে আপনারা দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। তো যাই হোক, এটা আসলে কালেকটিভ সিদ্ধান্তে আসা উচিত। এটা কারো একক সিদ্ধান্ত হলে এটা রাষ্ট্রের জন্য আসলে খুব বেশি যে কল্যাণকর হয় তা কিন্তু না। হ্যাঁ, হ্যাঁ বলেন বলেন। প্রধানমন্ত্রীর আপনার কথা ক্লিয়ার হচ্ছে না। প্রধানমন্ত্রী নির্ধারণে কে রাষ্ট্রপতি হবে এমন বুঝিনি। প্রধানমন্ত্রীর হেডফোনের স্পিকার নষ্ট, আপনি হেডফোনটা খুলে নিয়ে তারপর কথা বললে বোঝা যাবে। আপনি আপনার সাউন্ডটা ক্লিয়ার না, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। ওনার উত্তরটা হয়তো স্যার 2 নম্বরের শর্ত যেটা আছে ওখানের মধ্যে পাওয়া যাবে, আপনি সত্যটা বলেন। হ্যাঁ, প্রোভাইডেড দ্যাট। আচ্ছা, ওখানে প্রোভাইডেড দ্যাটে আছে মানে যে যতজন মন্ত্রীর সভায় যতজন মন্ত্রী থাকবেন তার মধ্য থেকে 9/10 হতে হবে যে পার্লামেন্ট মেম্বার থেকে। 10 ভাগের 9 ভাগ, যেমন ধরেন 20 জন মন্ত্রী যদি নিয়োগ করেন, ওখানে 18 জন কমপক্ষে সংসদ সদস্য থেকে হতে হবে। আবার 10 ভাগের 1 ভাগ, যেমন 20 জন মন্ত্রীর 10 ভাগের 1 ভাগ হলো 2 জন মন্ত্রী। 2 জন মন্ত্রী, সর্বোচ্চ 2 জন মন্ত্রী আপনার থেকে সংসদ সদস্য নয় এমন মানুষ থেকে নিয়োগ করা যাবে, তবে যাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা আছে। একটা বড় দল একটা তাদের ম্যানিফেস্টো মানে যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে, ম্যানিফেস্টো তাদের কর্মসূচি অনুসারে সরকার পরিচালনার জন্য একটা কাকে কাকে দরকার ওইভাবে ইলেকশন করলো। ইলেকশন করে দেখা গেল যে আমাদের এখানে একজন খুব এক্সপার্ট, যাকে অর্থমন্ত্রী হওয়ার সব যোগ্যতা আছে, তিনি অর্থমন্ত্রী হলে ভালোভাবে দেশের অর্থনীতি চালাতে পারবেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওইরকম একজন মানুষ নির্বাচনে হেরে গেল, তিনি পার্লামেন্ট মেম্বার হন নাই। অথবা যেমন ধরেন তথ্য প্রযুক্তি মন্ত্রী, আওয়ামী লীগের এমন একজন এই মানে ভালো এক্সপার্ট পলিটিশিয়ান আছেন, যাকে তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব দিলে তিনি দেশের দায়িত্ব সুনামের সাথে পালন করতে পারবেন। কিন্তু নির্বাচনে তিনি হেরে গেলে তখন কি হবে? তাহলে কি এইরকম যোগ্য মানুষ নাই, এরকম একজনকে মন্ত্রী নিয়োগ করবে? তো সংবিধান একটা সুযোগ রেখেছে যে 10 ভাগের 1 ভাগ সর্বোচ্চ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয় না এমন মানুষ থেকে নিয়োগ করা যাবে। এদেরকে বলা হয় টেকনোক্র্যাট মিনিস্টার। টেকনোক্র্যাট মিনিস্টার, আপনারা কথাটা শুনেছেন নিশ্চয়ই, শুনেছেন? আমাদের আইসিটি মন্ত্রী। হ্যাঁ, আইসিটি মন্ত্রী। বর্তমান বাংলাদেশে টেকনোক্র্যাট মিনিস্টার আছে কেউ? টেকনোক্র্যাট মিনিস্টার বর্তমান বাংলাদেশে আমাদের পার্লামেন্টে আইসিটি মন্ত্রী কি পার্লামেন্ট মেম্বার না? উনি এমপি নির্বাচিত হন নাই? আমি শিওর না এই তথ্য সম্পর্কে। মোস্তফা জব্বার টেকনোক্র্যাট মন্ত্রী স্যার। মোস্তফা জব্বার, হ্যাঁ হ্যাঁ, তিনি আইসিটি তে তিনি এক্সপার্ট। হ্যাঁ, এই জন্য তাকে টেকনোক্র্যাট। কিন্তু টেকনোক্র্যাট কয়জন থাকবে? টেকনোক্র্যাট যতজন থাকবে মন্ত্রিসভায় তার 10 ভাগের 1 ভাগের বেশি হওয়া যাবে না। এটা 56 ক্লজ 2 প্রোভাইসো ক্লজে এটা আছে প্রভিশনে। তারপরে আমরা 56(3) তে যাই, সেখানে বলা হচ্ছে the president shall appoint as prime minister the member of the parliament who appears to him
to command the support of the majority of the members of the parliament. রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করবেন? প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করবেন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে এমন একজনকে নিয়োগ দিবেন, সাধারণত কি কোন দল সরকার গঠন করবে? কোন দল সরকার গঠন করে? যারা মেজরিটি আসন জয়লাভ করেছে। সংখ্যাগরিষ্ঠ আসনে 300 আসনের প্রথমে তো সংরক্ষিত আসনগুলো নির্বাচন হয় পরে। প্রথমে 300 সংসদীয় আসনে নির্বাচন হয়, তাই না? ওই 300-র মধ্যে সরকার গঠন করার জন্য মেজরিটি লাগবে কি রকম? 151। তো অনেক সময় সরাসরি কোনো একটা দল থেকে 151 জন হয়ে গেল, অথবা 140 পেল, আর একটা ছোটখাটো দলের 15 ওই সাপোর্ট নিয়ে 155 হয়ে গেল, বা অন্য কোনো এক বা একাধিক দলের সমর্থন নিয়ে অনেক সময় কোয়ালিশন সরকার গঠিত হয় না? কোয়ালিশন কয়েকটা দল নিয়ে। তো ওই যাই হোক, একক দল হোক, কোয়ালিশন দল হোক, এরকম যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাদেরকে রাষ্ট্রপতি ওই দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানায়। এখন ওই দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানালেন, ঠিক আছে, কিন্তু ওই দলের কাকে তিনি প্রধানমন্ত্রী নিয়োগ করবেন? দলীয় প্রধানকে? এটা সম্পর্কে বলা হচ্ছে the president shall appoint as prime minister the member of the parliament who appears to him, যাকে তার কাছে মনে হয়, to command the support of the majority of the members of the parliament, যে সংসদের মেজরিটি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন যার দিকে আছে বলে তার মনে হয়, তাকেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করবেন। তাহলে সাধারণত সংসদীয় দলের নেতা, যারা সরকার দলীয় নেতা যিনি, তাহলে তাকেই তো মনে হবে যে আছে, মেজরিটি সাপোর্ট আছে, মানে কমান্ড দ্য সাপোর্ট অফ দ্য মেজরিটি, যিনি মেজরিটির একটা সমর্থনের একটা কমান্ড তিনি হোল্ড করেন। তাহলে আস্থাভাজন, এই যে আস্থাভাজন মানে হচ্ছে, বাংলা শব্দটা আস্থাভাজন ব্যবহার করেছে, মানে যাকে মনে হবে যে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা যাকে মানেন, যার কথাই চলেন, হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের আস্থাভাজন যিনি, ঠিক আছে, ভালো বলেছেন, বাংলা আস্থাভাজন শব্দটা ব্যবহার করেছে। তাহলে তিনি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন। তারপরে ক্লজ 4 বলছে is occasions arises for making any appointment under clause 2 or clause 3 between a dissolution of parliament and the next following general election of members of parliament, the persons who were such members immediately before the dissolution shall be regarded for the purpose of this clause as continuing to be such members. আচ্ছা, ধরেন সংসদ ভেঙে গেল, পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো না, কোনো কারণে সংসদ ভেঙে গেল, আর একটা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিকে যাব। তো এই অবস্থায় কোনো কারণে যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রিভিয়াস পার্লামেন্টের যারা নির্বাচিত সদস্য ছিলেন, নির্বাচিত সংসদ সদস্য, তাদেরকেই রানিং সংসদ সদস্য হিসেবে গণ্য করে তাদের মধ্য থেকে মন্ত্রিসভা নিয়োগ দিতে হবে। এই কথাটা বলা হয়েছে 56(4)-এ, মানে ইমিডিয়েট পাস্ট পার্লামেন্টের যে মেম্বার, তাদেরকে রানিং মেম্বার হিসেবে চিন্তা করে নিয়োগ দিতে হবে, এটা বলা হয়েছে। তারপর হচ্ছে টেনিউর অফ অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ কতদিন? দ্য অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার শ্যাল বিকাম ভ্যাকেন্ট, প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে if he resigns from this at any time, placing the resignation in the hands of the president, রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র দিয়ে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কি হলো? প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়ে গেল। if he ceases to be a member of parliament, যদি তিনি সংসদ সদস্য পদ হারান। সংসদ সদস্য পদ কিভাবে হারায়? সংসদ সদস্য হওয়ার যে যোগ্যতাগুলো, ওগুলা যদি কোনো কারণে চলে যায়, তাহলে সংসদ সদস্য পদ হারাবে, ঠিক আছে?
তো এখন সংসদ সদস্য হওয়ার যোগ্যতা কিভাবে হারাবে? ধরেন আমরা দেখেছি যে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা এমন লোক সংসদ সদস্য হবে যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে 2 বছর পার হয় নাই, বা যিনি ঋণ খেলাপি হয়ে কি হয় নাই, সেখান থেকে দায় মুক্ত হয় নাই। তো প্রধানমন্ত্রী সংসদীয় দলের নেতা হিসেবে সরকার পরিচালনা করাকালে তিনি অপরাধ করতে পারে না। আপনার রাষ্ট্রপতির বিরুদ্ধে না দায় মুক্তি আছে, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হবে না। কিন্তু প্রধানমন্ত্রী যদি অপরাধ করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা হতে পারে, এবং সরকার পরিচালনাকালীন তার বিরুদ্ধে মামলা ট্রায়ালও হতে পারে। ট্রায়াল হলে তিনি সাজা দোষী সাব্যস্ত হতে পারেন। তবে এইটা যদিও বা আইনত স্কোপটা আছে, এটা বাস্তবতার বিপরীত। এটা মানে একটা দল সরকার পরিচালনা করতেছে, এই অবস্থায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে, তিনি সাজাপ্রাপ্ত হবে। এগুলি হচ্ছে একটা আমাদের প্রেক্ষাপটে অলিক কল্পনা মাত্র। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ স্যার রাষ্ট্রপতির কেন ইয়া হবে না, ফৌজদারি ইয়া হবে না? এটা আমরা তো শুনছি যে সবার জন্য মানে আইন সেম। আপনি গত ক্লাসটা করেছেন? জি স্যার। তো আপনি ক্লাসে মনোযোগটা মানে ওটা খেয়াল করতে পারেন নাই। এখানে এই আর্টিকেল কত আমি বলছি, এই আর্টিকেল হচ্ছে 51 প্রেসিডেন্টস ইমিউনিটি। প্রেসিডেন্টস ইমিউনিটি, আমাদের সংবিধান প্রেসিডেন্টকে ফৌজদারি মামলা দায় হতে অব্যাহতি দিয়েছে। আইন সবার জন্য সমান, কিন্তু রাষ্ট্রপতি নৈতিক স্খলনজনিত কাজ করলে তাকে ইমপিচমেন্ট করা যাবে, কিন্তু রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। কোনো ফৌজদারি মামলা তাকে ওয়ারেন্ট বা সমন দিতে পারবে না। এটা শুধুমাত্র রাষ্ট্রপতিকে এই দায় মুক্তিটা দেওয়া হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, হ্যাঁ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে স্যার যে ফৌজদারি মামলাটা হবে, ওটা কি মামলা হওয়ার সাথে সাথে উনি মন্ত্রী এর পদ পার্লামেন্টের পদ থেকে হয়ে যাবে, নাকি মামলাটা স্যার প্রমাণিত হতে হবে? মামলা হওয়া মানে এই নয় যে তিনি অভিযুক্ত প্রমাণিত হয়েছেন, দোষী প্রমাণিত হয়েছেন। মামলা প্রমাণিত হতে হবে, ট্রায়াল শেষ হতে হবে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি কালকেও মামলা একটা করে দিতে পারেন, কিন্তু এটা ট্রায়াল চলবে কিনা। হ্যাঁ, ট্রায়াল মানে বিচার প্রক্রিয়া, মানে সাক্ষী প্রমাণ দিয়ে মামলাটা শেষ হতে হবে। শেষে যদি তিনি দোষী সাব্যস্ত হয়, তখন তিনি সংসদ সদস্য পদ হারাবেন। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি দুই ভাবে প্রধানমন্ত্রীর পদ শূন্য হতে পারে। একটা হচ্ছে তিনি যদি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন, অথবা তিনি যদি সংসদ সদস্য পদ হারান। আচ্ছা, এর কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্স হচ্ছে, if the prime minister ceases to retain the support of a majority of the members of the parliament, he shall either resign his office. যদি অনাস্থা ভোট হয় না, অনেক সময় অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর থেকে অনাস্থা দিল সবাই, সংসদ সদস্যরা, ওনার দলীয় সংসদ সদস্য কিন্তু অনাস্থা দিলে তাহলে যদি প্রধানমন্ত্রী কি মেজরিটির সমর্থন ধরে রাখতে পারলেন না, he shall either resign his office, তিনি হয় পদত্যাগ করবেন, অথবা advise the president in writing to dissolve parliament, অথবা রাষ্ট্রপতিকে তিনি পরামর্শ দিবেন যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য। and if he so advises, the president shall, যদি তিনি সেরকম পরামর্শ দেন, রাষ্ট্রপতি কি করবেন? if he is satisfied that no other member of the parliament commands the support of the majority of the members of the parliament, dissolve parliament accordingly. এবং যদি তার কাছে মনে হয় যে প্রধানমন্ত্রী আপনার সংসদ ভেঙে দিতে বললেন, এবং রাষ্ট্রপতি যদি দেখেন যে প্রধানমন্ত্রীর ব্যতীত ওনার পরিবর্তে আর কেউ অধিকাংশ সংসদ সদস্যদের আস্থাভাজন হচ্ছেন না, মেজরিটির সাপোর্ট তিনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে তাহলে রাষ্ট্রপতি অবশ্যই সংসদ ভেঙে দিবেন। ক্লজ 3 তে বলছে 57 ক্লজ 3, nothing in this article shall disqualify prime minister for holding office until his successor has entered upon office. পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি তার অফিসে কার্যক্রম চালিয়ে যাবেন। তাহলে
প্রধানমন্ত্রীর পদ চলে গেলে আসলে কি সরকার থাকে না ভেঙে যায়? বলেন। এমনিতে সাধারণভাবে তো স্যার ভেঙে যায়, কিন্তু স্যার যদি ওনার পরবর্তীতে যদি প্রধানমন্ত্রী ব্যক্তিগত কারণে পদ চলে গেলে সেটা কি স্যার বাকিদের উপর প্রভাব পড়বে? যেহেতু তিনি হেড, এখানে আমাদের কনস্টিটিউশনের 57(2) তাই তো বলছেন যে যদি প্রধানমন্ত্রী ceases to retain the support of the মেজরিটির সমর্থন হারান, তাহলে তিনি পদত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর পদত্যাগ করা মানে হচ্ছে মন্ত্রিসভা ভেঙে গেল, অথবা তিনি রাষ্ট্রপতিকে বলবেন যে সংসদ ভেঙে দেন। তাহলে আসলে বাস্তবতা হচ্ছে এমন, হ্যাঁ, একটা দলের, ধরেন যেই দল সরকার গঠন করলো, ওই দলে একজনের প্রতি অনাস্থা দিল, যিনি প্রধানমন্ত্রী, তার প্রতি অনাস্থা দিল, কিন্তু বিকল্প আরেকজন যদি দল ঠিক করে ফেলে, আরেকজনকে ঠিক করে ফেলে বললো যে ওনাকেই আমরা আমাদের নেতা মানি, সেই ক্ষেত্রে সংসদ না ভাঙবে না। রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে ওই নতুন যিনি, যাকে সংসদীয় দলের মেজরিটি সদস্য নেতা মানতেছে, তাকে কি করবেন, এই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন। হ্যাঁ, সুতরাং বাস্তবতা হচ্ছে হিসাব হবে নাকি মেম্বার অফ পার্লামেন্ট হিসাব হবে? বুঝি নাই। দলের সংখ্যাগরিষ্ঠতা হিসাব করবে নাকি মেম্বার অফ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হিসাব করবে? এখানে দলের এই জিনিসটা বলা হয় না, মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট। এটা অন্য দলের এসেও যদি ভিতরে যদি সবাই একটা মানে ইয়ে করে, গোপন বৈঠকের মাধ্যমে যদি বলে আমরা অমুকের বিরুদ্ধে অনাস্থা দিব, আমরা সবাই দাঁড়িয়ে বলবো অমুককে আমরা মানি, তাহলে সংসদ সদস্যরা চাইলে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারেন। তবে এখানে 70 অনুচ্ছেদ একটা আছে আমাদের, যেটা আমরা সামনে পড়বো। 70 অনুচ্ছেদে একটা বার আছে, সেটা বলে হচ্ছে যে দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ যায়, তাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। বুঝছেন? এটা আমরা সামনে পড়বো। তাহলে মোট কথা হচ্ছে, প্রধানমন্ত্রীর পদ যদি চলে যায়, প্রধানমন্ত্রীর অফিস শূন্য হলে সরকারই কিন্তু ভেঙে যায়। তারপরে 58-এ টেনিউর অফ দ্য অফিস অফ দ্য আদার মিনিস্টার, অন্যান্য মন্ত্রীদের এই কার্যকাল। The office of the minister other than the prime minister shall become vacant if he resigns from the office by placing his resignation in the hands of the prime minister for submission to the president. রাষ্ট্রপতির কাছে পেশ করার জন্য তার পদত্যাগপত্রটা যদি তিনি প্রধানমন্ত্রীর কাছে দিয়ে থাকেন, তাহলে যে কোনো মন্ত্রীর পদ B-তে if he ceases to be a member of parliament but this shall not be applicable to the minister chosen under the proviso to Article 56(2). যদি সংসদ সদস্য পদ, কোন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মামলা হলো, একজন মন্ত্রী একটা মার্ডার কেসে, তাহলে সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ চলে গেল, তাহলে তাকে মন্ত্রিত্ব হারাতে হবে। তবে টেকনোক্রেট মিনিস্টারদের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য হবে না, কারণ তিনি তো সংসদ সদস্য হিসেবে মন্ত্রী হন নাই। সিতে বলছে if the president pursuant to the provision of clause 2 so directs, হ্যাঁ, clause 2 তে একটা বিষয় পরবর্তীতে আছে, রাষ্ট্রপতি কাউকে ডিরেকশন দেন যে পদত্যাগ করেন, তাহলে তার মন্ত্রী তার পদ হারাবে, as provided clause 4। তাহলে clause 2 and 4 গুলো আমরা দেখি কি আছে। 58 clause 2, prime minister may at any time request a minister to resign। প্রধানমন্ত্রী যে কোনো সময় কোনো মন্ত্রীকে বলতে পারেন যে রিজাইন করেন, ঠিক আছে? তাহলে কেউ মন্ত্রী থাকবে কি থাকবে না, এটা কার ইচ্ছার উপর করে? প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে। and if such minister fails to comply with the request, এবং এরকম মন্ত্রী যদি প্রধানমন্ত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করে, প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বললো, মন্ত্রী বলছেন আমি পদত্যাগ করবো না, may advise the president to terminate the appointment of such minister, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলবেন ওনাকে বরখাস্ত করেন। প্রধানমন্ত্রী যে কাউকে পদত্যাগ করতে বললেই ওনাকে পদত্যাগ করে ফেলতে হবে। এখন কেউ গো ধরে বসে রইলো, বললো যে না আমি পদত্যাগ করব না, হ্যাঁ আপনি আমাকে অহেতুক হয়রানি করতেছেন বা ভিনডিকটিভ হয়ে এটা বললেন, তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলবেন যে ওনাকে টার্মিনেট করেন, তাহলে সেই ক্ষেত্রেও তার পদ চলে যাবে। তার ক্লজ 3 তে বলতেছে nothing in subclause A, B, D
of clause 1 shall disqualify a minister for holding office during any period in which parliament stands dissolved. যদি পার্লামেন্ট যদি কি হয় এই ইয়ে হয়ে যায়, ভেঙে যায়, হ্যাঁ, তাহলে এই ওই ক্ষেত্রে এতে কি বললো, ওই যে রেজিগনেশন দিল, তারপরে সংসদ সদস্য পদ হারালো, পার্লামেন্ট ভেঙে গেলে তাহলে উনি এই আদেশগুলো কমপ্লাই করতে, নাথিং ইন দিস ক্লজ এ বি ডি, ডি হচ্ছে ক্লজ 4 এর ওই প্রভিশনটা, তাকে মন্ত্রী হিসেবে থাকতে ডিসকোয়ালিফাই করবে না। মানে পার্লামেন্ট না থাকলে সে এই অপরাধগুলো করলেও বা সে পদত্যাগপত্র দিলেও সে পার্লামেন্ট না থাকা অবস্থায় ওই সময় পর্যন্ত মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করতে পারবেন, মন্ত্রী হিসেবে থাকতে পারবেন। তারপর ক্লজ 4 এ আছে, ইফ দ্য প্রাইম মিনিস্টার রিজাইনস from or ceases to hold office, each of the other ministers shall be deemed also to have resigned from the office, but shall, subject to the provision of this chapter, continue to hold office successor has entered upon office. একটু আগে আমি যা বলেছিলাম, প্রাইম মিনিস্টার যদি রিজাইন দেন তাহলে তার অফিস হোল্ড না করেন, অন্যান্য মন্ত্রীরাও পদত্যাগ করেছেন বলে গণ্য হবে যে পুরা মন্ত্রিসভাই ভেঙে গেছে। তবে পরবর্তী মন্ত্রী অফিসে না আসা পর্যন্ত তিনি তার কার্যক্রম চালিয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি মন্ত্রিসভা। তাহলে একটা সরকারের যে প্রধান, সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, তাদের সম্পর্কে আমরা আর্টিকেল 48 to 58 এই 10টা আর্টিকেলের মধ্যে আমরা ব্যাপকভাবে জানলাম। তাহলে মোট কথা হচ্ছে, সংসদীয় গণতন্ত্রে যে দল মেজরিটি আসন পেল সেই দলের যিনি সংসদীয় দলের নেতা তাকে রাষ্ট্রপতি সরকার গঠনের আহ্বান জানাবেন। তিনি সংসদীয় দলের নেতা হিসেবে তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন এবং প্রধানমন্ত্রী অন্যান্য যে মন্ত্রীকে প্রয়োজন মনে করেন সেই তালিকা দিলে সেই তালিকা অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিবেন। প্রধানমন্ত্রী কারো কাজে কর্মে অসন্তুষ্ট হলে তিনি সাথে সাথে তাকে রিজাইন দিতে বলতে পারেন অথবা রাষ্ট্রপতিকে বলতে পারেন তাকে টার্মিনেট করেন। তাহলে মোট কথা হচ্ছে এখানে পুরা সরকার কি কার সিদ্ধান্তে চলবে, কিভাবে চলবে, কে মন্ত্রী থাকবে না থাকবে, হ্যাঁ, এগুলি কি সব হচ্ছে প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে, যেহেতু কোন মন্ত্রীর একক কোন কর্মকাণ্ডের জন্য যদি মন্ত্রীকে দোষারোপ করা হয়, যেমন এখন ধরেন স্বাস্থ্যমন্ত্রী, সবাই বলতেছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, মানে করোনা পরিস্থিতি উনি ভালোভাবে সামাল দিতে পারে নাই, ওনার পদত্যাগ চাই, এই ধরনের একটা কথা উঠছিল। তো কিন্তু আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের আলোকে কোন একজন মন্ত্রীর ব্যর্থতার দায় কিন্তু পুরা মন্ত্রিসভার উপর বর্তায়। আপনি স্বাস্থ্যমন্ত্রী মানে ব্যর্থতার পরিচয় দিলে এটা দায়ভার শুধু স্বাস্থ্যমন্ত্রীর একার না, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার পরিচয় দিলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়ভার একা তার না, এটা পুরা সরকারের দায়, কালেকটিভলি মন্ত্রিসভার দায়। এবং তারা কোথায় দায়বদ্ধ থাকবে? পার্লামেন্টের কিসে দায়বদ্ধ থাকবে। তো অনেক সময় যেহেতু কালেকটিভ, এই সময় দেখা যায় যে এই ব্যক্তিগতভাবে এই কোন মন্ত্রীর উপর পাবলিকের অসন্তুষ্টি থাকলেও সরকার যদি গ্রিন সিগন্যাল না দেয়, বাধ্য না করে, হ্যাঁ, আসলে জাহিদ মালিক মন্ত্রী থাকবেন কি থাকবেন না, এটা কি জাহিদ মালিকের সিদ্ধান্তের উপর নির্ভর করে? কি বলেন? প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর নির্ভর করে। প্রধানমন্ত্রী নিজেও অনেক সময় যদি অসন্তুষ্ট হয়ে থাকেন তার কর্মকাণ্ডে, কিন্তু যেহেতু সামগ্রিক দায় পুরো মন্ত্রিসভার উপর আসছে, সেই কারণে তিনিও অনেক সময় পদক্ষেপ নিতে, হ্যাঁ, মানে অত সাহস বা পদক্ষেপ নিতে ব্যর্থ হন। কিন্তু এই কালচার কিন্তু ভারতে আছে। ভারতে যেই মন্ত্রীর দায়, ওই মন্ত্রীর সাথে সাথে নিজের থেকে পদত্যাগ করে ফেলে।
তা আমাদের এখানে পদত্যাগের কালচার কিন্তু খুব কম। হ্যাঁ, যেহেতু সামগ্রিকভাবে পার্লামেন্টের নিকট দায়বদ্ধতার কথা বলা হয়েছে, একজন মন্ত্রী পদত্যাগ করবেন কি করবেন না এটা পুরা মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর নির্ভর করে। তো যাই হোক, এই হলো মোটামুটি আমাদের মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী, মন্ত্রী। তাহলে আমরা কয় প্রকার মন্ত্রী পাচ্ছি? 3 প্রকার। একটা হচ্ছে ফুল মিনিস্টার, আর একটা হচ্ছে স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী, আর একটা হচ্ছে ডেপুটি মিনিস্টার উপমন্ত্রী। উপমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হচ্ছেন একজন কি পূর্ণমন্ত্রী। পূর্ণমন্ত্রীদের থেকে একজনই হচ্ছেন প্রধানমন্ত্রী। তাহলে এইভাবে একটা মন্ত্রিসভা গঠিত হয়ে থাকে এবং তারা সরকার পরিচালনা করে। তো কোনো প্রশ্ন আছে আপনাদের মন্ত্রিসভা নিয়ে? স্যার মেজরিটির বলেন। ভোটটা যে বলেন স্যার, সেক্ষেত্রে ওই সংরক্ষিত আসনের যে 50 জন নারী ওরা সহ আসে না এখানে? হ্যাঁ, এটা তারা তো প্রথমে সরকার গঠনের সময় তো তারা নির্বাচিত হয় নাই। জাতীয় নির্বাচনের পর তো সংরক্ষিত আসনগুলো হচ্ছে না। তাহলে জাতীয় নির্বাচনের পরে 300-র মধ্যে 151 যারা পেল তাদেরকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো, তখন প্রধানমন্ত্রী হয়ে গেল। এরপরে মেম্বার যখন সংরক্ষিত 50 জন উপনির্বাচন গুলো হয়ে গেল, সংরক্ষিত 50 জন নির্বাচিত হয়ে গেল, তখন এই মেম্বার অফ দা পার্লামেন্ট এখানে ওদেরকে এক্সক্লুড করে নাই, রিজার্ভ সিট গুলো বাদ দেয় নাই। তাহলে মেম্বার অফ দা পার্লামেন্ট বলতে ওই 350 জনকেই চিহ্নিত করতে হবে। সেই ক্ষেত্রে ওই 50 জন সহ যদি মেজরিটি যদি একটা অনাস্থা দেয় তাহলে সরকার পতন হয়ে বাধ্য। তবে সাধারণত যে ওইটা তো আনুপাতিক হারে ওই 50টা ভাগ হয়। যে দল যতটা আসন পেল সেই আসনের প্রতি 6 আসন মিলে একটা সংরক্ষিত মহিলা সদস্য হবে। তাহলে 6 জন সরকার দলীয়, তাহলে ওরা তাদের প্রতি লয়াল মানুষদেরকেই তো দিবে। যেই দল সরকার গঠন করবে ওই সরকারি দলের উপর ডিসলয়াল কাউকে তো কি করবে না, এই আপনার মন্ত্রী এমপি করবে না। হ্যাঁ, তাদের কর্মকাণ্ডে অনুগত থাকে এই ধরনের মানুষকে নির্বাচিত করে সাধারণত। যাই হোক, আর কোনো প্রশ্ন? স্যার আর একটা বিষয় স্যার, এখানে দেখা গেছে আওয়ামী লীগ সরকারে 140টা আসন পাইলো, আর বিএনপিও পাইলো 140, আর জাতীয় পার্টি পাইলো এখানে 350 হইতে বাকি যেটা লাগে আর কি, মানে 20টা আসন। তো আওয়ামী লীগের সাথে দেখা গেছে জাতীয় পার্টি যোগ দিয়ে একটা সরকার গঠন করলো। তো 2 বছর যাওয়ার পরে আবার তারা কি করলো, বিএনপির সাথে যোগ দিয়ে মানে আরেকটা মানে সরকার কি করতে চাচ্ছে, সেটা কি সম্ভব স্যার? ওই যে এখানে একটা বললো যে যদি আস্থা হারান, প্রধানমন্ত্রী যদি আস্থা হারান, সেক্ষেত্রে যদি মেম্বার অফ দা পার্লামেন্ট যদি দ্বিতীয় কারো উপর আস্থা রেখেছেন বলে প্রতীয়মান হয়, দ্বিতীয় কারো উপর আস্থা রেখেছেন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই উনি আবার সরকার গঠন করা সম্ভব। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, রাষ্ট্রপতি কে হয়? রাষ্ট্রপতি তো যেই দল সরকার গঠন করে ওই দলের ওরাই তো একজনকে রাষ্ট্রপতি নির্বাচিত করে, সংসদ সদস্যরা। তারা কি করে, এই সংসদ সদস্য পার্লামেন্ট মেম্বারদের থেকে একজন করে অথবা বাইরের থেকে। অনেক সময় প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইয়াজউদ্দিনকে করেছিল না বিএনপি সরকার। স্যার, সংসদ সদস্যের বাইরে কেউ রাষ্ট্রপতি হতে পারবে? হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইয়াজউদ্দিন হয়েছিলেন না বিএনপির আমলে? ইয়াজউদ্দিন সাহেবের কথা মনে নেই? হ্যাঁ। তো এখন সেই ক্ষেত্রে সাধারণত একটা বুদ্ধিমান সরকারি দল কি করে, তাদের প্রতি লয়াল রাষ্ট্রপতি, যেহেতু রাষ্ট্রপতির কাছে এই কলকাঠি নাড়ার সুযোগ আছে, তারা তাদের দলের অনুগত, দলের সিদ্ধান্তের বিপক্ষে যাবে না এমন মানুষকে তারা কি রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। সাধারণত ওই এই ক্ষেত্রে একটু তারা মানে ধূর্ততার পরিচয় দিতে হয় আর কি, তাদের সরকারের স্থায়িত্ব রক্ষা করার জন্য দলের প্রতি অনুগত ব্যক্তিকেই সাধারণত রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আমরা তাহলে আজকে এখানে রাখি। এই
ম্যাডামের ক্লাস হবে না? জি স্যার হবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ডেতে আমরা লোকাল গভর্নমেন্ট এবং অন্যান্য বিষয় যেগুলো আছে ওগুলি সম্পর্কে পড়বো। আমি এখন যতটুকু আমরা পড়লাম প্রিলিমিনারি, এই রাষ্ট্র পরিচালনার মূল নীতি, তারপরে মৌলিক অধিকার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এখান থেকে কমপক্ষে 2টা বা 3টা প্রশ্ন আপনি পেয়েও যেতে পারেন। তার মানে এই নয় যে সংবিধানের পরের বিষয়গুলো আপনি পড়বেন না, মানে পরীক্ষায় আনসার করার মতো মিনিমাম 2টা প্রশ্ন এখান থেকে থাকবেই। তো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ। হ্যাঁ বলেন। একটা প্রশ্ন বলেছিলেন, আরেকটু বললে ভালো হয়, আমি স্যার নোট করতে পারিনি। হ্যাঁ মানে মন্ত্রিসভা বলতে কি বুঝো? মন্ত্রিসভা কাদেরকে নিয়ে গঠিত হয়? মন্ত্রিসভার প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। জি স্যার, থ্যাংক ইউ। জি ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।